নমস্কার। আজ থেকে কয়েকদিনের জন্য নতুন একটা সিরিজ প্লেলিস্ট স্টার্ট করছি, যেখানে জেনারেল মেডিসিন, আমাদের জেনারেল হেলথের ব্যাপারে বিভিন্ন রকম নতুন নতুন জিনিস নিয়ে ডিসকাস করতে থাকবো। এখানে অনেক কিছু জিনিস আলোচনা হবে। তো আমাদের টোটাল বিডিএস কোর্সে, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি কোর্সে থার্ড ইয়ারে 3টে সাবজেক্ট থাকে: জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি আর ওরাল প্যাথোলজি। তো জেনারেল মেডিসিনে অনেক বইটই পড়তে হয়। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো একটা বই পেয়েছি, কনসাইজ মেডিসিনস বলে। তো এই বইটার মধ্যে অনেক রকম ভালো ভালো আমাদের জেনারেল হেলথের ব্যাপারে বিভিন্ন আমাদের সিস্টেম আছে বডির মধ্যে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, গ্যাস্ট্রো এন্টারোলজি থেকে শুরু করে ইন্ডোক্রাইনোলজি থেকে শুরু করে হিমাটোলজি, ইনফেকশাস, রেসপিরেটরি সিস্টেম, বিভিন্ন সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নেফ্রোলজি, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, জেনারেল মেডিসিন, নিউট্রিশনাল ডিসঅর্ডার, এই জিনিসগুলো সম্বন্ধে কোথায় কীরকম প্রবলেম হয়, সেগুলো কোথা থেকে, কারণগুলো কীভাবে, সেই প্রবলেমগুলোর কারণ কী, এবং কীভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি, ম্যানেজমেন্ট করতে পারি, এই জিনিসগুলোর ব্যাপারে পড়ানো হয়। তো একটা রোগ, ডিজিজ, এইসব ব্যাপারে আমি এক এক করে স্টার্ট করব। আমার প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আর যে বইটা দেখতে পাচ্ছেন, খুবই ভালো বই, জেনারেল মেডিসিনের বই, ইংরাজিতে কিছু লেখা আছে কিন্তু খুবই ভালো বই। আর ডক্টর স্বপ্নিল পি, এটার লিঙ্কও দেওয়া থাকবে। আপনি যদি চান অনলাইনে অ্যামাজনে এসে এটা পারচেস করে ইজিলি পড়তে পারেন, জানতে পারেন নতুন নতুন আমাদের বডির বিভিন্ন টোগের ব্যাপারে, রোগ কেন হয়, কোথা থেকে হচ্ছে, কীভাবে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করবো, এইসবের ব্যাপারে। তো আজকের আমরা যেটা ব্যাপারে ডিসকাস করবো সেটা হলো হাইপার টেনশন, যেটাকে বলে হাই ব্লাড প্রেশার। তো প্রথমে জানবো ক্লাসিফিকেশান, এটার কীরকম ধরনের হয়। নর্মাল আমাদের ব্লাড প্রেশার, ব্লাডের মধ্যে কতটা কীরকম প্রেশার থাকে, আর্টারি, ভেন, এসবের মধ্যে কতটা বেশি হলে আমরা বলি যে হ্যাঁ একটু হাই ব্লাড প্রেশার হয়েছে। হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার নর্মাল থেকে বেশি হয়ে গেছে, কী কী কারণের জন্য হতে পারে, যেটা কি মেডিকেল টার্মে বলা হয় এটিওলজি। তারপর জানবো ক্লিনিক্যাল ফিচার্স, মানে কী কী দেখে আমরা পেশেন্টকে, কাউকে দেখে কী করে বুঝবো যে এনার, যে হ্যাঁ সাইন সিমটমস থেকে বুঝবো যে এনার হাইপার টেনশন হয়েছে, হাই ব্লাড প্রেশার হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবো। তারপরে আমরা কিছু কিছু কমপ্লিকেশানস, অনেক কিছু হয়ে থাকে একজনের বডিতে, সেই কমপ্লিকেশান কী কী দেখতে বুঝতে পারবো আমরা। আর পেশেন্টকে দেখার পরে কনফার্ম হওয়ার জন্য কিছু কিছু ইনভেস্টিগেশন টেস্ট দেওয়া হয়, সেই টেস্ট কী কী দেওয়া হয় সেটার ব্যাপারে জানবো। দেওয়ার পরে আমরা জানবো ট্রিটমেন্ট কী করে হাইপার টেনশনের করা হয়। হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, এখনকার দিনে ম্যাক্সিমাম লোকের এই হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, সবার ম্যাক্সিমাম এই প্রবলেমগুলো আসে। তো এই জিনিসগুলো জানবো ধীরে ধীরে, যতটা সহজ সরল ভাষায় আমরা এই জিনিসগুলো ডিসকাস করবো। তো হাইপার টেনশন স্টার্ট হচ্ছে। প্লে লিস্টের লিঙ্ক আর বইটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, আর আমার নাম্বার দেওয়া থাকবে। কোনো রকম কোনো প্রবলেম থাকলে, কোয়ারি থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইনে কনসালটেশন চাইলে তাও করতে পারেন, বুক করতে পারেন হোয়াটসঅ্যাপে কথা বলে। হাইপার টেনশন, এই পারসিস্টেন্ট ইনক্রিজ ইন দ্য আর্টেরিয়াল ব্লাড ফ্লো। মোটামুটি এই বইয়ের মধ্যে আমি কিছু কিছু আন্ডারলাইন করে, হাইলাইট করে, পয়েন্ট করে দিচ্ছি, সেগুলো এক এক করে ডিসকাস করবো। মানে আমাদের আর্টারির মধ্যে আমাদের, ঠিক আছে, সিরা উপশিরার মধ্যে অনেক ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাডের একটা পার্টিকুলার প্রেশার হয়। সেই প্রেশারটা যদি বেশি হয়ে যায়, বিভিন্ন রকম কারণে হতে পারে, প্রেশারটা বেশি হয়ে গেলে একটা যে স্টেটটা হচ্ছে সেটাই হলো হাইপার টেনশন, যেটা বিভিন্ন রকম রোগের কারণ হতে পারে। তো এটিওলজি এখানে বলছে ক্লাসিফিকেশন যদি দেখি, প্রাইমারি একটা হাইপার টেনশন আছে, আর একটা আছে সেকেন্ডারি হাইপার টেনশন। প্রাইমারি, এখনকার দিনে যাদের 94% লোক হাইপার টেনশনের, 94% প্রাইমারি হাইপার টেনশন, মেনলি ওল্ড এজ হয়ে গেলে, 50, 60, 70 ইয়ার্স ও এজ হয়ে গেলে কমনলি এই জিনিসটা আসে। কারণ লাইফস্টাইল মডিফিকেশান কন্ট্রোল করলে এই জিনিসটা ঠিকঠাক হয়ে যায়। ফার্মা কিছু মেডিসিন টেডিসিন দিলে এই জিনিসটা কন্ট্রোল হয়ে যায়। মেনলি এজজনিত কারণে হয়ে থাকে, তারা ডেলি লাইফস্টাইলের হ্যাবিটসের জন্য এই জিনিসটা হয়ে থাকে। সেকেন্ডারি হাইপার টেনশন যেটা আছে, সেটা বাকি 6% লোকের মধ্যে হয়ে থাকে। হাইপার টেনসিভ যারা, তাদের এখন ইয়ঙ্গার পপুলেশনে যাদের হাইপার টেনশন, তাদের ক্যান বি কিওর্ড আন্ডারলাইং কজ, এদের ট্রিটমেন্টও করা ঠিকঠাক যায়। ক্লাসিফিকেশান আরেকটা যেটা বলছে, নর্মাল রেঞ্জটা আমরা বলে নেবো। দু রকমের প্রেশার হয়, একটা সিস্টোলিক প্রেশার হয় আর একটা ডায়াস্টোলিক প্রেশার হয়। আমাদের চেক করার জন্য আমাদের বিপি কত, ঠিক আছে। তো এটা আমাদের সিস্টোলিক প্রেশারটা চেক করতে হয়, আর একটা ডায়াস্টোলিক প্রেশার চেক করতে হয় আমাদের। সিস্টোলিকটা 120 থেকে কম থাকতে হয় নর্মাল যেটা, আর ডায়াস্টোলিকটা 80 থেকে কম থাকতে হয়, মানে 120/80, যেটা আমাদের নর্মাল এভারেজ পারফেক্ট রেঞ্জ ধরে চলা হয়। এবার প্রি হাইপারটেনসিভ একটা স্টেট আছে, একটা গ্রেড 1 হাইপারটেনসিভ স্টেট আছে, আর একটা গ্রেড 2 হাইপারটেনসিভ স্টেট আছে। প্রি হাইপারটেনসিভ স্টেটে কী হচ্ছে, 120 তো সিস্টোলিক আর 80 তো ডায়াস্টোলিক, 120 থেকে 140-এর মধ্যে যদি পাওয়া যায় আমার সিস্টোলিক, তাহলে এবার আপনার হাইপার টেনশনের দিকে শরীরটা আস্তে আস্তে যাচ্ছে। আর ডায়াস্টোলিকটা থেকে যদি 80 থেকে 90-এর মধ্যে যায়, ঠিক আছে। তারপর গ্রেড 1 কখন হচ্ছে, যখন 140-এর উপরে সিস্টোলিক চলে যাচ্ছে, 90-এর উপরে, 90 থেকে 100-এর মধ্যে ডায়াস্টোলিক চলে যাচ্ছে। গ্রেড 2 মানে একদম হাইপারটেনসিভ, এবার মেডিকেশন ভালো করে সব কিছু মেনটেন করতে হবে। সেটা হলো 160-এর উপরে যদি সিস্টোলিক প্রেশার, আর ডায়াস্টোলিকটা আমাদের 90, মানে এমএমএইচজি, যেটা আমাদের মার্কারি যে হিসাবে যেটা করা হয়,
মিলিলিটার পার মার্কেরি হিসাবে 160/90 হলে মানে আপনার কনফার্ম ডায়াবেটিস না হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, তখন মেডিকেশন, লাইফস্টাইল চেঞ্জেস অনেক কিছু করতে হবে। তো কারণ মানে মেডিকেলটা আমি এটিওলজি বলা হয়, এটিওলজি মানে কী কী কারণের জন্য হয়ে থাকে, রিস্ক ফ্যাক্টর কোন কোন কারণ, এগুলোর জন্য রিস্ক। এক হচ্ছে কি ইনক্রিজ এজ হওয়ার সাথে সাথে অনেক প্রবলেম হতে থাকে, সেই কারণে এই জিনিসটা হয়ে থাকে। ফ্যামিলিতে কারোর আছে বা আমার হয়েছে জেনেটিক্যাল কারণে, কিংবা এই থেকেও হতে পারে। অবেসিটি মানে একটু শরীর স্বাস্থ্য বেশ ভালো, ঠিক আছে, মানে একটু মোটাসোটা লোকেদের এই জিনিসটা হওয়ার চান্স থাকে। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যাদের একটু কাজকর্ম দৌড় পড়তো এই জিনিসগুলো যাদের কম হচ্ছে, যাদের বসে কাজকর্ম বেশিক্ষণে, তাদের মধ্যে, ঠিক আছে, এই জিনিসটা হওয়ার চান্স থাকে। হাই সল্ট ডায়েট মানে খাবারের সাথে অনেকটা পরিমাণ নুন যদি থাকে প্রতিদিন মাত্রাতে, হাই সল্ট যদি থাকে, তবে এই জিনিসটা হতে পারে। আর দুটো ইম্পর্টেন্ট আর কমন জিনিস, এমন কোনো রোগ নেই যার সাথে জড়িত নেই এই দুটো জিনিস, সেটা হলো টোব্যাকো মানে আমাদের বিড়ি, সিগারেট, তামাক এই জিনিসগুলো খাওয়ার জন্য, আর একটা হচ্ছে অ্যালকোহল। সব প্রত্যেকটা জিনিস আমি এতদিন যা পড়েছি সব জিনিসের পিছনে এই দুটো কারণ, তো কিছু কারণ থাক আর না থাক এই দুটো কারণ কমন আছে। তো সিগারেট স্মোকিং, টোবাকো আর অ্যালকোহল। আর কিছু সেকেন্ডারি কিছু কজেস আছে। সেকেন্ডারি কী কী কারণ, রেনাল আর্টারি যেটা আছে আমাদের, সেটা স্টেনোসিস হয়ে গেলে, পলিসাইস্টিক কিডনির ডিজিজ হলে, ক্রনিক রেনাল ফেলিয়ার হলে, ঠিক আছে, রেনাল ম্যালিগনেন্সি, রেনাল সেল কার্সিনোমা, আমাদের মানে কিডনির ওখানকার যে প্রবলেমগুলো হলে, কুসিং সিনড্রোম, অ্যাড্রিনাল কর্টেক্স টিউমার, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডের প্রবলেম থাকলে, হাইপোথাইরয়েডিজম, এই জিনিসগুলো থাকলে এই জিনিসটা হওয়ার চান্স বেশি থাকে আমাদের হাইপার টেনশন। কারণ অনেক কিছু হেলথ রেগুলেশন, বডি হরমোন, এই জিনিসগুলো ব্যালেন্স হয়ে থাকে আমাদের বডিতে। তো একটা জিনিস যদি গড়বড় হয়ে থাকে, প্রত্যেকটা একটা একটা চেনের মতো সব কিছু একটার সাথে একটা জড়িত থাকে। চেনের যদি কোথাও একটা প্রবলেম হয়, গোটা সার্কুলেশনের সিস্টেম আমাদের প্রবলেম এক এক করে হতে স্টার্ট করে। তো এই হলো কী কী ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটমস আমরা কী কী দেখে বুঝবো। এক হচ্ছে কি আমাদের হেডেক, মাথাটা মাঝে মধ্যে একটু ধরা ব্যথা এরকম জিনিসটা ফিল হবে, মাঝে মধ্যে মাথাটা একটু ঘোরা, গিডিনেস যেটা বলে, লারিঙ্গম ভিশন, মাঝে মধ্যে একটু অস্বচ্ছ আপছে এরকম দেখতে দেখতে পাবে, এই জিনিসগুলো। আদার সিমটমস অনেক রকম দেখা যায়। আর কিছু জিনিস আছে, মেন্টাল স্ট্যাটাস আমরা যেটা দেখবো, জেনারেল যেটা এক্সামিনেশন করে পেশেন্ট যদি আসে, তার যে এক্সামিনেশন যে করবো, মেন্টাল স্ট্যাটাস অল্টার্ড, বিএমআই যেটা আছে, পেশেন্ট উইথ হাইপার টেনশন আর ওবেস, পালস যদি দেখায়, পালস নর্মাল থাকে কিন্তু হাই ভলিউম পালস মে বি সিন, আইসোলেটেড সিস্টোলিক হাইপার টেনশন, মাঝে মাঝে কখনো হাই সিস্টোলিক প্রেশারটা বেশি দেখা যাবে। আর বিপিটা হাই থাকে। আর এডেমা ফিট মে বি প্রেজেন্ট ইফ দ্য পেশেন্ট ডেভেলপ সিআরএফ, মানে আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হলে, কিংবা ক্রনিক রেনাল ফেলিয়ার যেটা হয়ে থাকে আমাদের, ওই জিনিসটা হলে আমাদের পাটা ফুলে যাওয়া যে একটা টেন্ডেন্সি হয়ে থাকে, এডেমাটিক ফিট। তো পা ফুলে গেলে অনেক সময় এই প্রবলেমগুলো দেখা যায়। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যারা মেনলি অ্যামলোডিপিন যে ওষুধটা থাকে, এই ওষুধের সাইড এফেক্টস এর জন্য অ্যাঙ্কেল মানে পায়ের যে আমাদের গোড়ালি, ওই জায়গাটা থেকে শুরু করে পায়ের ওই জায়গাটা ফুলে গেলে বুঝতে হবে আমাদের এই প্রবলেমটা স্টার্ট হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল। পা ফুলে যাওয়ার ব্যাপারটা থাকলে বুঝতে হবে আস্তে আস্তে তোমার হাইপার টেনশনের দিকে চলে যাচ্ছে, ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়ছে, পরে গিয়ে কী সমস্যা হতে পারে সেটার ব্যাপারে জানবো, ট্রিটমেন্ট কী সেটার ব্যাপারেও জানবো। সিস্টেমে কিছু আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট ফেলিয়ারের কোনো চান্স মাঝে মধ্যে এখান থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু করে মাঝে মধ্যে এই জায়গাটা পুরো বাঁ দিকটা ব্যথা হতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এনসোফেলোপ্যাথি আছে। আর কিছু আছে হাইপারথাইরয়েডিজম, কুসিং ডিজিজ, এই জিনিস কিছু কিছু যে টার্মগুলো বলছি আপনি একটা খাতা পেন নিয়ে বুঝতে পারেন, যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে পাশে লিখে রাখবেন, গুগলে গিয়ে সার্চ করে ইজিলি দেখতে পারেন, ঠিক আছে। আর কমপ্লিকেশনস কিছু কিছু হয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন কিছু মাইক্রোভাস্কুলেচার আর ম্যাক্রোভাস্কুলেচার প্রবলেম হয়ে থাকে। এক হচ্ছে কি ইসচেমিক স্ট্রোক আসতে পারে, রেনাল আর্টেরিওস্টেনোসিস হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। ভাস্কুলার যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো হলো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, চোখের একটু প্রবলেম হবে, নেপ্রোপ্যাথি, কিডনির সমস্যা হবে, আর হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, হার্টেরও প্রবলেম হবে। এই জিনিসগুলো চোখের প্রবলেম, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, এই জিনিসগুলো একসাথে একটার সাথে আরেকটার সাথে জড়িত থাকে, এই প্রবলেমগুলো দেখা যাবে। ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস করতে গেলে কিছু ইনভেস্টিগেশন টেস্ট দিতে হয়। কী কী টেস্ট দিতে হবে হাইপার টেনশন মনিটরের জন্য? বিভিন্ন রকম আমাদের দিতে হবে, ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক টেস্ট দিতে হবে, ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম যে টেস্ট ওটা দিতে হবে, গ্রাফি টেস্টটা দিতে হবে, ফান্ডোস্কোপি। যদি স্ট্রোক টোক কখনো আসে তো সিটি স্ক্যান, এমআরআই দিতে হবে, ব্রেনের ক্যারোটিড আর্টারি ডপলার টেস্ট, এই জিনিসগুলো আমাদের দিতে হবে, ঠিক আছে। আর বিপি মেশিন দিয়ে তো কখনই আমরা যেটা দিয়ে চেক করি বিপি মেশিন, সেটা ম্যানুয়ালও হতে পারে, অটোমেটিক হতে পারে। বিপি মেশিন দিয়ে আপনি 600 ঘন্টা 7 ঘন্টা এই কিছুক্ষণ অন্তর অন্তর চেক করলে বিপি যদি রেকর্ড করা হয়, তার সেখান থেকেও আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। বাকি
এখানে থাইরয়েডের ফাংশনটা টেস্ট করতে হবে, বা কি ইউএসজি টেস্ট করতে হবে, রেনাল আর্টারি ঠিকঠাক আছে কিনা ওটা টেস্ট করতে হবে। আর আমাদের ডায়াবেটিস মেলিটাস থাকলে HbA1c টেস্টগুলো, ফাস্টিং খাওয়ার আগে কীরকম ডায়াবেটিসের, ওটার সাথে এটারও লিঙ্ক থাকে, খাওয়ার পরে কতটা এই টেস্টগুলো করলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। আর লিপিড প্রোফাইল যেটা ডিসলিপিডেমিয়া, লিপিডের প্রবলেমের জন্য লিপিড প্রোফাইলটাও একবার চেক করে নেওয়া উচিত। ট্রিটমেন্ট যদি দেখি, টার্গেটেড ব্লাড প্রেশার ফর দ্য মোস্ট পেশেন্ট শুড বি, যে মানে 130/80 মধ্যে আনলে এটা আমাদের প্ল্যান রাখতে হবে যে পেশেন্টের হাইপার টেনশন হয়েছে, হাই ব্লাড প্রেশার হয়েছে, তাদের টার্গেট করতে হবে যে না, তাদের অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে 130/80 মধ্যে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, mmHg-এর মধ্যে কন্ট্রোল নিয়ে আসা। তো কিছু কিছু নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, মানে মেডিসিন ছাড়া কীভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। প্রথমে এই স্টেজটা করা হয়, এই স্টেজে যদি না কমে 1-2 মাস 3 মাস যদি না কমে, তখন আমরা মেডিসিনে যাওয়া হয় সাধারণত, যদি প্রি হাইপারটেনসিভ গ্রেড 1 হাইপারটেনসিভ স্টেজে থাকে। হাইপারটেনসিভ গ্রেড 2 গ্রেড 3 আরও অনেক যদি হাইপারটেনশন থাকে তখন তো মেডিকেশন স্টার্ট করতে হয়, কিন্তু যদি বেসিক লেভেলে দেখায় তো তাকে নর্মাল এক্সারসাইজ কিছু ডায়েট মেনটেন করতে বললে নর্মাল স্টেটে হয়ে যায়। তো সেটা কি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পড়ছে সল্ট রেস্ট্রিকশন, মানে বেশি নুন টুন খাওয়া যাবে না রান্না তরকারির সাথে, খাবারের সাথে। লেস দেন 5 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড পার ডে, মানে দিনে 6 গ্রামের থেকে বেশি আমাদের যে নুন দেওয়া হয় তরকারি খাবারের সাথে, সেই 6 গ্রামের থেকে বেশি খাওয়াই যাবে না, ইনটেক করা যাবে না। অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে, মানে একটু দৌড়াদৌড়ি, একটু টুকটাক ঘামটাম ঝরবে এরকম দৌড়াদৌড়ি, একটু সাইক্লিং, একটু বাইকিং না সাইক্লিং করতে হবে, নিজেকে একটু স্কিপিং করতে হবে, হাতগুলো একটু স্ট্রেচ করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর মানে একটু যাতে ঘাম হয় এরকম টাইপের একটু দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, সুইমিং, সাইক্লিং, এই জিনিসগুলো করলে, এক্সারসাইজ করলে আমাদের বডির জন্য ভালো, হেলথের জন্য ভালো, এই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে, মেনটেন হয়ে যাবে। তারপর ওয়েট রিডাকশান, আমাদের ওয়েটটা একটু এক্সারসাইজ যদি করে কমানো যায় তো সেটার জন্য ভালো। সিস্টোলিক বিপি ক্যান বি রিডিউস, সিস্টোলিক প্রেশারটা কমানো যায় 5 থেকে 20 mmHg পার 10 কেজি ওয়েট লস, মানে 10 কেজি যদি ওয়েট কমানো যায় তাহলে ওখানটা সিস্টোলিক প্রেশারটাও কিন্তু কমে যায়, ওখান থেকে হাইপার টেনশনটাকেও নর্মাল স্টেজের মধ্যে নিয়ে আসে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো কোয়াইটিং টোব্যাকো স্মোকিং, যারা স্মোকিং করে বিড়ি সিগারেট তামাক গুটখা খৈনি এই জিনিসগুলো যারা খায়, টোব্যাকো কনজামশন করে, এই জিনিসটা কমপ্লিটলি তাদের ছেড়ে দিতে হবে, কোয়াইট করতে হবে। আর যদি কমপ্লিট কোয়াইট অনেকে করতে পারে না, অনেকে একটা হ্যাবিটস হয়ে থাকে, অনেক দিনের কাজের প্রেশার, কাজের চাপ, এই জিনিসটা থাকে, তো তার কিছু সাবস্টিটিউটস আছে, এইগুলোর ব্যাপারে ডিটেলসে আনতে হলে আমার সাথে অনলাইনে 1-to-1 কনসালটেশন বুক করতে পারেন, এগুলো এসে আমি ভালো করে বুঝিয়ে দেবো কেমন কীভাবে কী করতে হয়, ঠিক আছে। আর লিমিটেশন অফ অ্যালকোহল কনজামশন, মানে অ্যালকোহল খাওয়াটা কমাতে হবে, যারা ক্রনিক প্রতিদিন খান, হঠাৎ করে তো ছেড়ে দেওয়া যায় না, অ্যাকচুয়ালি ছাড়াটাই সব থেকে বেস্ট। তো যতটা লিমিট করা যায়, মানে লেস দেন 30 ml, একটু মাপ করে 30 ml পার ডে ফর মেন অ্যান্ড লেস দেন 15 ml ফর ওমেন, ঠিক আছে। যারা খান তাদের জন্য, যারা না খেতে পারলে তো সব থেকে বেস্ট, যদি পুরোপুরি ছেড়ে দেওয়া যায় জিনিসটা, একদম ছেড়ে দিয়ে দিলে সব থেকে বেস্ট। আর যারা খান, যারা হঠাৎ করে ছাড়তে পারছে না, ধীরে ধীরে একটু একটু করে রিডিউস করে করে ছাড়াটা উচিত। আর কতটা দিনে ওটা লিমিট করতে হবে 30 ml ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 15 ml থেকে বেশি একদমই করা উচিত না। রেস্ট্রিকশন অফ ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাটস, জিনিসটা যেখান থেকে আসছে সেই জিনিসটা রেস্ট্রিকশন করতে হবে, ঠিক আছে। আর আমাদের স্ট্রেস রিডাকশানের জন্য যোগা, মেডিটেশন এই জিনিসগুলো একটু করতে হবে, সেলফ কেয়ার একটু নিতে হবে, মাঝে মধ্যে একটু স্পা মাসাজ এই জিনিসগুলো করলে আরও বেটার হয় নিজের। ফার্মাকোথেরাপি মানে পুরো ড্রাগসের মধ্যে চলে যাচ্ছে, নর্মাল এইসব নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, সল্ট ডায়েট রেস্ট্রিকশন, এক্সারসাইজ করে যাদের ট্রিটমেন্ট হয়েও যাদের ঠিক হচ্ছে না, তখন তাদের ফার্মাকোলজিক্যাল মেডিসিনস দিতে হবে। কী কী দিতে হবে? ফার্স্ট অপশান তো ওটাই থাকে, যাদের নর্মাল এইসব বিহেভিয়ার, এক্সারসাইজ, ডায়েট ঠিকঠাক মেনটেন করে যাদের চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো, যাদের হচ্ছে না তখন তাদের মেডিসিন নিতে হবে হাই কস্ট, ঠিক আছে। মেডিসিনের মধ্যে কী কী আছে আমাদের? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, মানে হাইপারটেনশনকে কমানোর জন্য এসি ইনহিবিটর, ঠিক আছে। তার মধ্যে আছে এনারাপ্রিল, র্যামিপ্রিল, ক্যাপটোপ্রিল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ARBS এর মধ্যে যেগুলো পড়ছে আমাদের টেলমিসার্টান, খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন, ঠিক আছে। লোসার্টান, ভালসার্টান, বিটা ব্লকার, সিলেক্টিভ বিটা ব্লকার্সের মধ্যে পড়ছে অ্যাটেনেনল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, এই জিনিসগুলো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, CCBর মধ্যে আমাদের কী হচ্ছে? অ্যামলোডিপিন। কিছু কিছু ড্রাগস খুবই ইম্পর্টেন্ট, যেমন ARBS মধ্যে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স, ঠিক আছে। তার মধ্যে টেলমিসার্টান আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্সের মধ্যে অ্যামলোডিপিন এখনকার দিনে প্রচুর ইউজ হয়। তারপর নিফেডিপিন, এখন যারা প্রেশারের ওষুধ খান তাদের খুব দেখলেই বুঝতে পারবেন, টেমলিসার্টন, অ্যামলোডিপিনের কম্পোজিশন, এই জিনিসগুলো দেখা যাবে। ডায়ুরেটিক্স, যে ক্লাসিফিকেশান বলছি, ক্লাসিফিকেশানগুলো কিন্তু এই জিনিসটাকে, রোগটা প্রতিরোধে সাহায্য করে, কিন্তু প্রত্যেকটা ফাংশন আলাদা, প্রত্যেকটা মেকানিজম আলাদা। কেউ এই জায়গাটায় ব্লক করছে এই রিসেপ্টার, তো কেউ অন্য জায়গায় রিসেপ্টারটা ব্লক করছে, কেউ আর্টারি ডাইলেট করতে হেল্প করছে, তো ব্লাডটাকে কেউ করতে সাহায্য করছে, এই বিভিন্ন রকমের কাজ আছে। ডায়ুরেটিক্স কী করে? হাইড্রোক্লোরথিয়াজিন, তো পেশেন্ট ওয়াইজ কী কী ওষুধ খায়, তার অন্যান্য কী কী প্রবলেম আছে, তার কীরকম কী প্রেশার, এই হিসাবে ভেরিয়েশন করে ড্রাগস সেই হিসাবে একটা ডাক্তারবাবু সেরকমভাবে প্রেসক্রাইব করেন।
আলফা ব্লকার্সের মধ্যে প্র্যাজোসিন আছে, সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক্স এজেন্টের মধ্যে আছে ক্লোনিডাইন, ডাইরেক্ট ভ্যাসোডাইলেটার্স মানে আমাদের যে ব্লাড ভেসেল আর্টারিটাকে ডাইলেট করবে, ঠিক আছে, হাইড্রোলাজাইন, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস আছে, যদি পেশেন্টের মাল্টিপল কিছু ডিজিজ আছে, ডিজিজের সাথে কীরকম টাইপের কম্বিনেশন, ড্রাগস কম্বিনেশন করে দেবে, এই জায়গাটায় মেনলি ডাক্তারদের কাজের জায়গাটা আছে। যেমন হাইপারটেনসিভ উইথ ডায়াবেটিস, যাদের ব্লাড প্রেশার আছে তার সাথে ব্লাডে সুগারও আছে, তাদের এসি ইনহিবিটার্স দিতে হবে। আর অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স, এসি ইনহিবিটার্সের মধ্যে আমরা কী পড়েছিলাম, অ্যানাডাপ্রিন, ক্যাপ্টোপ্রিল, রেমিপ্রিল, তার সাথে এআরবিএস এর কম্পোজিশন আমাদের যেটা টেলমিসার্টেন ছিল ওটাও দেওয়া যেতে পারে। যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, কিডনির প্রবলেম আছে অনেক দিন ধরে, তাদের এসি 1 এআরবিএস মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স। আর তারপর হার্ট ফেলিয়ার হলে ডায়াবেটিক্স দিয়ে হবে। ডায়াবেটিক্সের মধ্যে কী কম্পোজিশন আছে, হাইড্রোক্লোরোথিয়াজাইড আছে, ইআরবিএস দেওয়া হয়। বিটা ব্লকার্সের মধ্যে কী এক্সাম্পল আছে, অ্যাটেনোনল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল, এই জিনিসগুলো আছে। মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্টের মধ্যে যে মায়োকার্ডিয়াল ইনফেকশনের আগে আমি ডিসকাস করেছিলাম, ওখানে এম্বোলাই ফর্ম হয়েছে, ঠিক আছে, ক্লট ফর্ম হয়েছে, আমাদের যে রাইট করোনারি, লেফট করোনারি মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে ইআরবিএস, বিটা ব্লকার্স, এসি ইনহিবিটার্স, এই জিনিসগুলো দেওয়া যায়, ঠিক আছে। আর কি আছে, স্ট্রোক হলে তাদের দিতে হবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ডাইহাইড্রোপাইরিডাইন, এটাও খুব ইম্পর্টেন্ট। যারা প্রেগনেন্সি কন্ডিশন আছে এটাও খুব ইম্পর্টেন্ট, প্রেগনেন্সিতে যে এই জিনিসটা, তাদের জন্য আলফা মিথাইল ডোপা, লেবারটোলল, এই জিনিসগুলো দিতে হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এই জিনিসগুলো দিতে হবে। প্রেগনেন্সির সময় অন্যান্য জিনিসগুলো দিলে হবে না, ডায়াবেটিক্স এই জিনিসগুলো দিলে হবে না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্সটা দিয়ে যেতে পারে। লেবারটোলল, এই জিনিসগুলো, আলফা মিথাইল ডোপা, এই জিনিসগুলো দিলে সেফ থাকবে। In grade 1 hypertensive monotherapy should be started, grade 2 hypertension combination therapy should be started. মানে গ্রেড 1 হাইপারটেনশন মানে আমাদের কত হচ্ছে ব্লাড প্রেশার, গ্রেড 1-এ আমাদের থাকছে সিস্টোলিক 140 থেকে 160-এর মধ্যে, ডায়াস্টোলিক থাকছে 90 থেকে 100-এর মধ্যে। তখন কী হবে, মোনোথেরাপি মানে একটা ড্রাগের কম্বিনেশন দিতে হবে। যখন গ্রেড 2 মানে উপরে আমাদের সিস্টোলিক প্রেশার 160-এর উপরে, ডায়াস্টোলিক প্রেশার 90-এর উপরে, তখন আমাদের এখানে দিতে হবে কম্বিনেশন থেরাপি, বিভিন্ন রকমের ড্রাগের কম্বিনেশন করে দিতে হবে, অ্যামলোডিপিনের সাথে টেলমিসার্টেন এরকম করে দিতে হবে, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে এআরবিএসও দিতে হবে, ঠিক আছে। হাইপারটেনসিভ এমার্জেন্সি কন্ডিশনে কী করা যায় এটার ব্যাপারে জানবো। সিস্টোলিক প্রেশার যখন দেখছি 180-এর বেশি আছে, ডায়াস্টোলিক প্রেশার 120 থেকে বেশি আছে, এভিডেন্স অফ অ্যাকিউট ইন অর্গান ড্যামেজ, মানে হঠাৎ করে যে কোনো একটা অর্গান ফেলিয়ার হতে পারে, কিডনি, লিভার, আমাদের হার্ট, যে কোনো এন্ড অর্গান ড্যামেজ হতে পারে। বিপি শুড বি লোয়ার্ড র্যাপিডলি, হঠাৎ করে যত সম্ভব তাড়াতাড়ি বিপিটা কম করতে হবে, উইথ আইভি মেডিকেশন মানে ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে, মেডিকেশন দিয়ে, যেরকম আছে সোডিয়াম নাইট্রোক্লোসাইড। প্রত্যেকটা একজন কী বলবো ডক্টরের কাছে, আমাদের ডেন্টাল ক্লিনিকেও রাখা উচিত, বাই চান্স কোনো পেশেন্টের যদি হয়ে যায়, সোডিয়াম নাইট্রোক্লোসাইড এই জিনিসটা দিয়ে আইভির মধ্যে দিয়ে চ্যানেলে করে হাইপারটেনশন স্টেট থেকে আমরা ফিরিয়ে আনতে পারি, ঠিক আছে। আর আমরা এনটিজি বলে যেটা নাইট্রোগ্লিসারিন আছে, এই জিনিসটা নাইট্রোগ্লিসারিনও খুব হেল্প করে, সোডিয়াম ভ্যালপ্রোয়েট বলেও আছে, ঠিক আছে, এই জিনিসটাও খুব হেল্প করে, সাবলিঙ্গুয়ালি দেওয়া হয়, এর আগে আমি ডিসকাস করেছিলাম আগে একটা ভিডিওতে। দেয়ার আর 2 টাইপস অফ হাইপারটেনসিভ এমার্জেন্সি, একটা ম্যালিগনেন্ট হাইপারটেনসিভ মানে অনেক দিন ধরে হয়ে আসছে, আর অ্যাক্সিলেটেড মানে হঠাৎ করে একদিন বেড়ে গেল, এই জিনিসগুলো আছে। হাইপারটেনসিভ এমার্জেন্সি মানে বিপি সিস্টোলিক 180-এর থেকে উঠে যাবে, আর ডায়াস্টোলিক হয়ে যাবে 120-এর থেকে বেশি। নো এভিডেন্স অফ অ্যাকিউট এন্ড অর্গান ড্যামেজ, বিপি শুড বি লোয়ার্ড গ্র্যাজুয়ালি। তো আমাদের যেটা বললাম নাইট্রোগ্লিসারিন, ডাইগ্লিসারিল নাইট্রেট, এই ট্যাবলেটটা রাখা উচিত, সোডিয়াম নাইট্রোক্লোসাইড, এই জিনিসটা আইভির মধ্যে এরকম করে রাখা উচিত। যদি বাই চান্স বেড়ে যায় তো এটা আমরা হঠাৎ করে একদম এমার্জেন্সি কন্ডিশনে এটা দিয়ে আমরা কম করে পেশেন্টটাকে ঠিকঠাক স্বাভাবিক রাখতে পারি। নাহলে যে কোনো একটা এন্ড অর্গান, আমাদের যে জিনিসগুলো থাকে, আমাদের হার্ট থেকে শুরু করে কিডনি, লিভার, এই জিনিসগুলো কোনো একটা অর্গান ফেল হয়ে পরে গিয়ে কোমাতে চলে গিয়ে শকে করে দিয়ে মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়ে ডেথও হতে পারে। তো একটা সামান্য কিছু জিনিস, যেমন আমাদের ডায়েট মেনটেন করলে, সল্টের জিনিসটা মেনটেন করলে, একটু এক্সারসাইজ করলে, দৌড়াদৌড়ি, একটু মানে এক্সারসাইজ, সাইক্লিং হতে পারে, বাইকিং হতে পারে, সুইমিং হতে পারে, এই জিনিসগুলো করলে, তারপর ওয়েট ঠিকঠাক একটু কন্ট্রোলে রাখলে, টোব্যাকো স্মোকিং না করাটা সব থেকে বেস্ট, ঠিক আছে। এখনকার দিনে কাজের জন্য অনেক স্ট্রেস চলে আসে, স্ট্রেস এখন বিভিন্ন দিক থেকে স্ট্রেস আছে, ফ্যামিলি টেনশন থাকে, কাজের টেনশন থাকে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকে, স্ট্রেসের জন্য হাইপার টেনশন আমাদের হয়ে থাকে, হাই ব্লাড প্রেশার হয়ে থাকে। তার জন্য আমাদের মনটাকে রিল্যাক্সেশনের দরকার, স্ট্রেস ফ্রি করার জন্য ইয়োগা, মেডিটেশন, এই জিনিসগুলো দরকার। তো এইসব ব্যাপারে আপনার যদি ডিটেলসে জানার থাকে, আমার যদি পার্সোনালি 1-to-1 কনসালটেশনের দরকার থাকে, খুবই মিনিমাম প্রাইসে আমি অনলাইনে কনসালটেশন দিই, আমার সাথে যদি কথা বলতে পারেন, 1-to-1 কনসালটেশন বুক করতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো একটা প্লে লিস্ট স্টার্ট হবে, যেখানে আমরা এক করে বিভিন্ন রকম এইসব মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো, আর ট্রিটমেন্টের ব্যাপারে ডিসকাস করবো,
ওটার লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে বইটা বললাম, এই বইটার লিঙ্ক দেওয়া থাকবে অ্যামাজনে, আপনারা যদি চান তো কিনে ওখান থেকে পড়াশোনা করতে পারেন, নোটস বানাতে পারেন, মেডিকেল সায়েন্সের ব্যাপারে, হেলথ সায়েন্সের ব্যাপারে, আমাদের হিউম্যান বডির ব্যাপারে জানতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। শেষ করার আগে জাস্ট কয়েকটি রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। ভিডিও ভালো লাগলে লাইক, কোনো রকম যদি কিছু কমেন্ট করতে চান, কিছু যদি কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, কোনো কোশ্চেন থাকলে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে। আর হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, অনেক স্টুডেন্ট অনেকে ওই গ্রুপে জয়েন আছে, এইসব ব্যাপারে ওখানে ডিসকাস হয়। লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, লিঙ্কে ক্লিক করার পরে আমার সাথে কথা বলতে পারেন। আর যদি কোনো কনসালটেশন চাই তো ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।